গ্রামের মধ্যিখানে অবস্থিত চৌধুরী বাড়িটা নির্জীব হয়ে দাঁড়িয়ে আছে। বাড়ি ভর্তি মানুষ, অথচ নেই কোনো কোলাহল। চৌধুরীদের বড় ছেলে যেন নিজের সাথেই সম্পূর্ণ বাড়ির সবটুকু আমেজ নিয়ে গেছে। মানুষগুলো এখন আর আগের মতো একসাথে তিনবেলা খায় না। তাদের দৈনন্দিন জীবনের নিয়মে বিশদ পরিবর্তন এসেছে। বাড়ির চারপাশ ঘিরে সবসময় মৃদুমন্দ গতিতে বিষাদের হাওয়া বয়ে চলে। মধ্যরাতে ক্ষণে ক্ষণে শোনা যায় লাবণ্য চৌধুরীর বুকফাটা আর্তনাদ। সেই রোদনের করুণ সুরে থমকে যায় অশরীরীগুলো। তাদেরও বুক ভার হয়। প্রকৃতির সাথে দুঃখ বিলাস করে। সময় সকাল 7:05। চৌধুরী পরিবারের গুরুজনেরা বসার ঘরে বসে আছেন। সামনে রোজা, সেই নিয়ে আলোচনা করছেন। 30টা রোজাতেই তারা গরিব দুঃখীদের ইফতার খাইয়ে থাকেন। সকলের মতামত নিয়ে একটা সুন্দর মতো পরিকল্পনা করা হলো। কেনাকাটার দায়িত্ব পড়ল রবির চাচার বড় ছেলে আহনাফের উপরে। আগামী পরশুদিন সে নগরে যে প্রয়োজনীয় সবকিছু কেনাকাটা করে আনবে। কথার এক ফাঁকে তামজাদ চৌধুরীর ছোট ভাই তৈয়ব চৌধুরী বললেন, ভাইজান, আপনাদের সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল। তামজাদ চৌধুরী কথা বলছিলেন রেখা চৌধুরীর সাথে। ঘাড় ঘুরিয়ে তাকালেন ছোট ভাইয়ের দিকে। মুচকি হেসে বললেন, বলো তৈয়ব, তবে দ্রুত কথা শেষ করো। আমার হাতে সময় কম। ঘাট থেকে স্টিমার ছেড়ে দিলে মুশকিল। আজকে নগরে যাওয়া অত্যাবশ্যক। ভাইজানের আদেশে তৈয়ব চৌধুরী বাধ্যের মতো মাথা নাড়লেন। রয় একটু আমতা আমতা করলেন। ভাইজান, আহনাফের তো বিয়ের বয়স হয়েছে। এই বিষয়ে একটু এগোতে চাইছি। আফিয়ার বয়স হচ্ছে। কোমরের ব্যথার জন্য কক্ষ থেকে ঠিকমতো বেরোতে পারে না। একজন গল্পের সঙ্গী থাকলে মন্দ হতো না। কথাটা বলেই পাশা বসা অর্ধাঙ্গিনীর দিকে তাকালেন তৈয়ব চৌধুরী। আফিয়া খন্দকার ইশারায় ওনাকে আশ্বস্ত করলেন। পরিবারের এমন দুর্বিষহ অবস্থায় বিয়ে শব্দটা শুনতেই ভ্রু কুঁচকে তাকালেন রেখা চৌধুরী। লাবণ্য চৌধুরী অবশ্য নির্লিপ্ততা একদৃষ্টে মেঝের দিকে তাকিয়ে আছেন। ছোট ভাইয়ের আবদারে হাসলেন তামজাদ চৌধুরী। অবশ্যই, মেয়ে দেখো তবে। ভাইজানকে পাশে পাবে সর্বদা। তামজাদ চৌধুরীর কথা শেষ হওয়ার সাথে সাথেই তৈয়ব চৌধুরী বলে উঠলেন, ভাইজান, পাত্রী হিসেবে আফিয়া একজন মেয়েকে পছন্দ করেছে। তার কথাবার্তা, আচার আচরণে ভীষণ মুগ্ধ হয়েছে। তামজাদ চৌধুরীর মুখের হাসি বাড়ল। ছোট ভাই তার সবকিছুতেই এগিয়ে। জানতে চাইলেন মেয়ের নাম। নাম কি মেয়ের? কোন গ্রামে থাকে? আর্থিক অবস্থা কেমন? এই প্রশ্নে একটু নীরবতা খেলে গেল বসার ঘর জুড়ে। সময় নিয়ে তৈয়ব চৌধুরী নামটা উচ্চারণ করলেন। অদিতি। অদিতি শেখ। নামটা বজ্রপাতের মতো আঘাত হানল কক্ষে। নিগুড় নিস্তব্ধতায় মুড়িয়ে গেল কক্ষের সর্বকোণ। রেখা চৌধুরীর কপালে ভাঁজের সৃষ্টি হয়েছে। মেঝেতে নিবন্ধ চোখজোড়া তুলে সামনে তাকিয়েছেন লাবণ্য চৌধুরী। চোখে মুখে অবিশ্বাস্যতা ফুটে উঠেছে। মানুষগুলো আজ অবধি কেবল প্রতিযোগিতায় করে গেল, মনুষ্যত্বের ডাকে সাড়া দিল না। তামজাদ চৌধুরীর স্তব্ধ হয়ে বসে আছেন। প্রত্যুত্তরে ঠিক কি বলা উচিত ওনার বোধগম্য হচ্ছে না। সবাই যখন হতভম্ব হয়ে বসে আছেন তখন মুখ খুললেন রেখা চৌধুরী। তৈয়ব চৌধুরীর উদ্দেশ্যে তাচ্ছিল্যের সাথে বললেন, যেই মেয়ে স্বামীর মৃতদেহ দাফনের সাথে সাথে শ্বশুরবাড়ি ত্যাগ করেছে তাকে আপনি আপনার ছেলের বউ হিসেবে চাইছেন ভাইজান? চাওয়াটা বেশি নয়, তবে অবাস্তব। আপনারা তাকে চিনতে ভুল করেছেন। এত ঠুনকো আত্মসম্মান তার নয়। তৈয়ব চৌধুরী শুনলেন প্রাণপ্রিয় বোনের কথা। এতক্ষণে তাকালেন লাবণ্য চৌধুরীর দিকে। কণ্ঠে সম্মান মিশিয়ে শুধালেন, ভাবি, আপনার মতামত জানা অনেক বেশি প্রয়োজন। কিছু তো বলুন। লাবণ্য চৌধুরী থমকে বসে আছেন। যেই মেয়েকে নিজের ছেলের জন্য এনেছিলেন, যেই মেয়ে মাত্র 2 দিনে তার বুকের একাংশে জায়গা করে নিয়েছে, তাকে কিভাবে ভাইয়ের বৌমা হিসেবে দেখবেন? কিছু একটা ভাবলেন। সেদিন অদিতির অদ্ভুত আচরণ দেখেছিলেন। মেয়েটার মনের উত্তর ওনার অজানা নয়। রবির মৃত্যুর পরে প্রথমবারের মতো মুচকি হাসলেন। আপনারা যান তবে সম্বন্ধ নিয়ে। বাকিটা অদিতির মতামতের উপর নির্ভর করছে। ওটা সম্পর্কে আমি অবগত নই। মুখের কথা শেষ করে উঠে দাঁড়ালেন লাবণ্য চৌধুরী। শ্লথগতিতে হেঁটে বসার ঘর থেকে বেরিয়ে গেলেন। সবাই অবাক চোখে দেখল ওনার প্রস্থান। এত সহজে মেনে নেওয়াটা ঠিক হজম হলো না। 2 দিনে অদিতির সাথে তার সখ্যতা সবাই সচক্ষে দেখেছিল। মনে হচ্ছিল যুগ যুগ ধরে পরিচিত তারা। তবে সে যাই হোক, অনুমতি তো পাওয়া গেছে। তৈয়ব চৌধুরী তৃপ্তির সাথে হাসলেন। আফিয়া চৌধুরীর অধরের কোণ ঘেঁষে ক্রূর হাসি লেপ্টে আছে। রেখা চৌধুরীর চোখ এড়াল না সেটা। বড় ভাবিজানের সাথে যে ছোট ভাবিজান প্রতিযোগিতায় নেমেছে সেটা বুঝতে আর বাকি নেই। 2 দিনের দুনিয়ায় আমরা হিংসা বিদ্বেষ করেই নিজেদের সবটুকু মূল্যবান সময় ব্যয় করে ফেলি। আল্লাহর দেওয়া আমাদের প্রধান কাজটাই ভুলে যাই।
এতে আমাদের ক্ষতি বই লাভ নেই। হাহ, বোকা মানবকুল। দিনের প্রহর শেষ। মাগরিবের আজান দিয়েছে কিছুক্ষণ আগেই। মুসল্লিরা দলে দলে মসজিদের দিকে ছুটছে। আলোর অস্তিত্ব ক্রমশ ফিকে হয়ে আসছে। আধারে মুড়িয়ে যাচ্ছে প্রকৃতি। ঝিঝি পোকার দলেরা সংঘবদ্ধভাবে আন্দোলনে নেমেছে। জোনাকির দলেরা ছুটে ছুটে আসছে মানবের বন্ধু হতে। তাই তো অবহেলায় পড়ে থাকা বনজঙ্গলে সৌন্দর্য বাড়িয়ে তুলছে নিজেদের আলোয়। মানুষেরা খিড়কি গলিয়ে মুগ্ধ চোখে দেখছে তাদের নৃত্য। কি চমৎকার উড়ে উড়ে নৃত্য পরিবেশন করছে। শহর থেকে ফিরেছে আরুষ। গ্রামের মোড় থেকেই মেজবাহ তাকে কোকেয়া শেখ সম্পর্কে সবটা অবগত করেছে। অতঃপর এক প্রকার ছুটে বাড়িতে এসেছে আরুষ। কোনোমতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিহিত পোশাক পরিবর্তন করেই মায়ের ঘরে এসেছে। আপাতত শেখ পরিবারের সকলে কোকেয়া শেখের কক্ষে অবস্থান করছে। আজ নিজ বাসগৃহে ফিরে গেছেন সালেহা শেখ এবং সারথি। ভাইজানের দুর্দিনে তিনি এক প্রকার বাধ্য হয়ে ফিরে গেছেন। চেয়েও পারেননি সঙ্গ দিতে। মেয়েদের বিবাহিত জীবন যে এমনই। শ্বশুর নিবাস থেকে চিঠি এসে পৌঁছেছিল আজ সকালে। ইদানিং সালেহা শেখের শ্বশুরের শরীর ভালো যাচ্ছে না। তাই ওনাকে দ্রুত ফিরে যেতে হবে। স্বামীর চিঠি পেতেই বাধ্য বউয়ের মতো দুপুর নাগাদ রওনা দিয়েছেন। দাদা ভাইয়ের অসুস্থতার কথা শুনে সারথিও আর থাকেনি। আরুষ মায়ের উদ্রে বসে আছে। বুকের মধ্যিখানে আঁকড়ে ধরেছে মায়ের মাথাটা। ছেলের ভালোবাসা পেতেই কোকেয়া শেখ হাউমাউ করে কাঁদছেন। অনুশোচনায় দগ্ধ হৃদয়ের আর্তনাদ এত সহজে থামার নয়। আরুষ মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মায়ের মধ্যে কোনো হেলদোল না দেখে এই পর্যায়ে ডাকল। আম্মা, কাঁদবেন না, আমি এসে গেছি। আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আমি নগরে নিয়ে যাব আপনাকে। কোকেয়া শেখ বুঝি থামে? ছেলের কথা শুনে কান্না থামানোর চেষ্টা করলেন তবে সক্ষম হলেন না। কক্ষের একপাশে চেয়ার টেনে বসে আছে আসমান শেখ। মুখটা বেজায় শুকনো দেখাচ্ছে। একদৃষ্টে জানালার ওপাশে চেয়ে আছেন। একমনে কি যেন ভেবে চলেছেন। আয়েশা শেখ এবং অদিতি আরুষের অপর পাশে বিছানায় চুপচাপ বসে আছে। সবাইকে ভীষণ চিন্তিত দেখাচ্ছে। অদ্ভুতভাবে বাড়িটা আরও নিশ্চুপ হয়ে উঠেছে। এর কারণ কি? আরুষের তৃষ্ণার্ত চোখ দুটো কাঙ্ক্ষিত একটা মুখ খুঁজে চলেছে কিন্তু তার দেখা নেই। আরিকারও খোঁজ নাই। অথচ আরুষ যখন বাইরে থেকে বাসায় ফেরে সে দিব্যি বাবা, বাবা বলে উড়ে এসে দেখা দিয়ে যায়। কিন্তু আজ কি হলো? নিজের মনের মধ্যে ঘোরপাক করতে থাকা প্রশ্নগুলো আর দমিয়ে রাখতে পারল না আরুষ। অদিতির দিকে তাকিয়ে প্রশ্ন করল। কণ্ঠস্বরে ক্লান্তিভাব উপচে পড়ছে। গুঞ্জন কোথায় অদিতি? কোথাও দেখছি না যে। অদিতি অন্যমনস্ক ছিল। আরুষের প্রশ্নে নড়েচড়ে বসল। তাকালো ভাইজানের ক্লান্ত মুখটাতে। কেন যেন বুক ফেটে কান্না আসছে মেয়েটার। নিজেকে খুব করে সামলিয়ে নিল। বড় একটা শ্বাস ফেলল। ছোট্ট করে জবাব দিল। ভাবিজান নাই। আরুষের মসৃণ কপাল গুটিয়ে এল। ভ্রু যুগল কুঁচকে গেল। চোখ দুটো ছোট ছোট করে ফের জানতে চাইল। নাই মানে? অদিতি লুকোচুরি করল না, সোজাসাপটা ভাবে বলল। ভাবিজান শেখ বাড়ি ছেড়ে চলে গেছে। জাহান্নাম থেকে নিজেকে মুক্তি দিয়েছে। আরুষ বিদ্যুৎ চমকানোর মতোই থমকাল। হৃৎস্পন্দন ক্রমশ কমে চলল। কুচকানো ভ্রুদয় শীতলতা খেল। কোকেয়া শেখকে বেষ্টিত করে রাখা হাত দুটো আলগা হয়ে এল। নিজের কান দুটোকে ঠিক বিশ্বাস করতে পারছে না। এটা কিভাবে সম্ভব? সঙ্গ ত্যাগের মতো এতটা দৃঢ় ঘৃণার দেওয়াল তাদের মধ্যে তৈরি হয়নি। কিভাবে পারল মেয়েটা? একটা বারের জন্য আরুষের কথা ভাবল না? তার দিকটা বোঝানোর সুযোগটুকু দিল না? সে তো সন্তান সঙ্গ কখনোই চায়নি। চেয়েছে কেবল তার গুঞ্জনকে, যাকে এক দেখায় নিজের দিন দুনিয়া ভুলতে বসেছিল। গুঞ্জন ব্যতীত এই জীবন কাটানো সম্ভব নয়। কিভাবে কাটাবে আরুষ? কিভাবে? আনমনে দাঁড়াতে যে পায়ে পা বেঁধে পালঙ্ক থেকে মুখ থুবড়ে পড়ল আরুষ। ভ্রুয়ের ক্ষত অংশ প্রবল জোরে ধাক্কা খেল টেবিলের কোণায়। সাথে সাথেই থেতলে রক্ত বেরিয়ে এল ক্ষতস্থান থেকে। পুরনো ক্ষত আবার তরতাজা হয়ে উঠল। মুখমণ্ডলের একপাশ রক্তে স্নানিত হয়ে উঠল। অথচ ছেলেটা উদাসীন। দেহে যেন প্রাণ নেই। টেবিলের পায়ার সাথে হেলান দিয়ে বসল। আলগোছে চোখজোড়া বুজে নিল। মানসপটে ভাসল প্রিয়তমার সাথে শেষ দেখার দৃশ্যটুকু। লাল টকটকে শাড়ি তবে এই জন্য আনতে বলেছিল। সেই সাবদারটুকু এই জন্যই এতটা সুন্দর ছিল। ঝড় উঠল ক্ষতবিক্ষত, ব্যথিত বক্ষস্থলে। আরুষের চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ল। ঠোঁটের কোণ ঘেঁষে ক্ষীণ কটাক্ষের হাসির রেশ ছড়াল। বিড়বিড় করে আওড়াল। আমার পবিত্র ভালোবাসার বিনিময়ে এক বুক হাহাকার আর আফসোস দিয়ে আমাকে মেরে গেল। আমাকে দাফনের জন্যই এত আয়োজন তার। কোকেয়া শেখের কান্নার বেগ আরেকটু বাড়ল। অদূরে বসা আসমান শেখ ছলছল নেত্রে ছেলের দিকে তাকিয়ে আছেন।
অদিতির বুকটা জলে পড়ে যাচ্ছে। ভাইজানকে এবার এভাবেই ধুকে ধুকে মরতে দেখতে হবে। এতে ভাইজানের দোষ আছে বইকি। আয়েশা শেখ মুখ ঘুরিয়ে বসে আছেন। সকলের সব যাতনা উপেক্ষা করে বললেন, দাদুভাই ওই মাইয়ার লাইগা কাইন্দো না। পোড়া মুখী বিদেও হয়েছে ভালো হয়েছে। আগে নিজের আব্বা মারে খাইয়েছে, নিজের সন্তানরেও। দাদি মুখ সামলিয়ে, নয়তো ওই মুখ আমি কেটে ফেলব। খুব বলেছেন এতদিন, এইবার থামুন। আমার গুঞ্জনকে খুঁজে না পেলে এই বাড়িতে আমি আগুন ধরিয়ে দেব। আমার জীবন নিয়ে আর খেলার সুযোগ পাবেন না। গর্জে উঠল আরুষ। শক্ত গলায় কথাগুলো বলল, পরপরই উঠে দাঁড়ালো। অত্যধিক রাগে বলিষ্ঠ হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে আছে। নিজের রাগ দমিয়ে রাখতে পারল না ছেলেটা। পাশে থাকা লণ্ঠনটা আছড়ে ফেলল ফ্লোরে। মুহূর্তেই একবার দাউদাউ করে আগুন জলে নিভে গেল সেটা। কাচের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো ছড়িয়ে পড়ল ফ্লোর জুড়ে। আকস্মিক এমন ঘটনায় উপস্থিত সকলে ভরকাল বিস্ময় কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল। আরুষের মুখের একপাশ রক্তাক্ত, বিড়াল রঙের মণি দুটো রক্তাভ হয়ে আছে। দৃষ্টি তীক্ষ্ণ, সফেদ রঙা পাঞ্জাবির উপরের দিকে লাল রক্তে ভিজে চুপচুপে আছে। দেখতে সাক্ষাৎ এক দানব। এই আরুষ সকলের নিকট বড্ড অপরিচিত। যেই ছেলে আজ অবধি গুরুজনের কথার পরিপ্রেক্ষিতে পাল্টা শব্দ উচ্চারণ করেনি, সব সময় চোখ নামিয়ে রেখেছে, সেই ছেলের এই হিংস্রতা হজম করার মতো নয়। আয়েশা শেখ তীব্র অসম্মানে ডুকরে কেঁদে উঠলেন। ভয়ে জোরসর হয়ে বসলেন। তৎক্ষণাৎ শোনা গেল নারীর স্নিগ্ধ গলা, গুঞ্জ যদি পোড়ামুখী হয় তাহলে তো আপনাদের বাড়ির মেয়েও পোড়ামুখী দাদি। বিয়ের দ্বিতীয় দিনে সে তার জামাইকে খেয়েছে। চৌধুরীরা তাকে কি এই নিয়ে ভৎসনা করেছে? করেনি বোধ হয়, কারণ সবার মন মানসিকতা তো এতটা নোংরা হয় না। সবাই কণ্ঠস্বর লক্ষ্য করে দরজার দিকে তাকালো। দেখল লণ্ঠন হাতে চন্দ্রা দাঁড়িয়ে আছে। রান্নাঘরে ছিল সে, রাতের রান্না করছিল। অদিতির রেগে যাওয়ার কথা ছিল, সেটাতেই বোধহয় মানাতো। অথচ না, মেয়েটা রাগল না, উল্টো মুচকি হাসল। উত্তর তার পছন্দ হয়েছে। আয়েশা শেখের কান্না থেমে গেছে। হতবাক হয়ে চেয়ে আছেন। গতকাল সকালেও না এই মেয়ে গুঞ্জকে কটু কথা শোনালো, অথচ এখন তার পক্ষ নিচ্ছে। এক রাতে এত পরিবর্তন, নাকি রূপবদল? আরুষ কাউকে দেখল না, কারোর কথার শুনল না, হনহনিয়ে কাচ মারিয়ে প্রস্থান করল। পায়ের রক্তে মেঝে রাঙা হয়ে উঠল। সেদিকে চেয়েই কোকিয়া শেখ কাঁদতে কাঁদতে বললেন, ওগো আরুষের বাবা, যাও ছেলেটার সাথে। আমার ছেলের মাথা ঠিক নেই, যদি ভুল কিছু করে বসে। আসমান শেখ বসা থেকে উঠে দাঁড়ালেন। হন্তদন্ত পায়ে কক্ষ থেকে বের হয়ে গেলেন। অগোছালো জীবন আরও এক ধাপ ধ্বংসের দিকে এগোলো। মানুষগুলোর ভালো থাকার দিন ফুরল। ভুল নিজেরা করে সবসময় ভাগ্যকে দোষারোপ করলেই বুঝি হলো। সব দোষ ভাগ্য কেন নিবে? তার কিসের এত দায়? মন মানসিকতা এতটা কলুষিত কেন করব আমরা, যেখানে ঠিক ভুলের পার্থক্যটুকুও আমরা উপলব্ধি করতে পারব না? প্রবাদে আছে, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। নদীর তীরে গড়ে উঠেছে ছোট্ট একটা কুঠির। চারপাশে বাঁশের বেড়া দিয়ে ঘেরাওকৃত। কুঠিরের চারিদিকে সবুজের মেলবন্ধন। শো শো শব্দে বয়ে চলেছে শীতল হাওয়া। সেই প্রবল বাতাসে ঘরের চালার খড়গুলো দুলছে। শশীর মৃদু আলোয় চারপাশটা স্পষ্ট। শুনশান নির্বতায় আচ্ছন্ন পরিবেশ। কুঠিরের ভেতরে নিভু নিভু দুতিতে জ্বলছে একটা লণ্ঠন। তেল কম, আলোর তেজও ক্ষীণ। কুঠিরের একপাশে একটা মাদুর বিছিয়ে রাখা হয়েছে। সেখানে ঠাঁই পেয়েছে গুঞ্জরিকার শীর্ণ দেহখানা। সুশ্রী আনন লাল হয়ে ফুলে আছে। চোখ দুটো রক্তিম দেখাচ্ছে। দীর্ঘক্ষণ কান্নার ফলস্বরূপ এরকম হয়। যেই অভিশাপ থেকে মুক্তি পেতে গুঞ্জরিকা প্রস্থান করল, নিজের সব ত্যাগ করল, সেই অভিশাপ যেন আরও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরছে তাকে। আসলে আমরা চাইলেই কি সব পারি? পারি বোধ হয়, হয়তো, হয়তো না। সবটা সময়ের অপেক্ষা। সময়ের সাথে সাথে এই মাটির তৈরি দেহে সবটা সয়ে যায়। গুঞ্জরিকার গাল বেয়ে পুনরায় সধারায় বর্ষণ নামল। ফুপিয়ে উঠল মেয়েটা। তৎক্ষণাৎ পেটটা মোচড় দিয়ে উঠল। ক্ষুধার জ্বালা অনুভব করল। আজ সারাদিনে পেটে কিছু পড়েনি। শাহরিয়ার রান্না খাবার সহ রান্নার সকল সরঞ্জাম দিয়ে গেছে দুপুরে এসে, যেটা ঘরের এক কোণে অবহেলায় পড়ে আছে। গুঞ্জরিকার মুখে ওঠেনি। মন অসুস্থ হলে ইহ জগতের কিচ্ছুটি ভালো লাগে না। সবকিছু বড্ড অসহনীয় লাগে। সেখানে খাওয়া ভীষণ বিলাসিতা। গুঞ্জরিকা পেট ধরে সেভাবেই পড়ে রইল। নীরবতার মাঝে থেকে থেকে ফুপানোর শব্দ শোনা যাচ্ছে। পেরোল কিছু সময়। এই পর্যায়ে মেয়েটা উঠে বসল। সন্তপর্ণে বদন মুছে নিল। সে এখানে বাঁচতে এসেছে, নতুন জীবন খুঁজে পেতে এসেছে। ধুকে ধুকে মরতে নয়।
তাকে খেতে হবে, বাঁচতে হবে, সর্বোপরি ভালো থাকতে হবে। বাতায়ন গলিয়ে তাইমুরের লাগানো বকুল ফুল গাছটার দিকে একবার দেখল। চাঁদের আলোয় চোখের পর্দায় স্পষ্ট ভাসল ভাইজানের অবয়ব। ওই তো ওই বকুল গাছের নিচে দাঁড়িয়ে আছে। মুখে সেই অতি পরিচিত মুচকি হাসি লেপ্টে আছে। গুঞ্জরিকাকে আশ্বাস দিচ্ছে, ভাইজান সবসময় তোর সঙ্গে আছে গুঞ্জ। ভয় নেই, তুই নির্ভয়ে থাক এখানে। গুঞ্জরিকা ম্লান মুখেই হাসল, উঠে জানালার সম্মুখে দাঁড়ালো, নিচু গলায় অস্ফুট স্বরে আওড়াল, ভাইজান, আমার একজনম বৃথা গেল নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করার অপরাধে। স্বামী, সন্তান, সংসার সব হারাইলাম। সবশেষে তোমার বিচার চাওয়ার ধৈর্যটুকুও হারাইলাম। ক্ষমা করিও আমাকে, ভাইজান। অদূরে দাঁড়ানো তাইমুরের মুখের হাসি বর্ধিত হল। গুঞ্জরিকার দিকে স্নেহের চোখে তাকিয়ে বলল, ধুর পাগলি, বিচার তো আল্লাহর দরবারে অনেক আগেই হয়ে গেছে। তুই ভালো থাক, ভীষণ ভালো থাক, তোর দীর্ঘশ্বাসে অপরপক্ষ পুড়ে খাক হয়ে যাক। শাহরিয়ারের শরীরটা আজ ভালো নেই, কেমন ম্যাজ ম্যাজ করছে, শীত শীত অনুভূত হচ্ছে। আজ সারাদিনে তৃপ্তির সাথে দুমুঠো খেতে পারেনি। জ্বর আসার পূর্ব লক্ষণ। গ্রামের মোড় থেকে দুপুরেই ফিরে এসেছে। আর্তের কাজ একজন বিশ্বস্ত কর্মচারীর হাতে ছেড়ে দিয়েছে একদিনের জন্য। যেভাবে পারে একটা দিন সামলিয়ে নিক। ঘড়ির কাঁটার দখলদারিত্ব 9টার ঘরে। রাতের গভীরতা অনেকখানি। এতক্ষণে গ্রামের সকলে গভীর তন্দ্রায় তলিয়েছে। দুমুঠো অন্যের জন্য সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করে সকলে। সন্ধ্যার পর খেয়ে দেয়ে খাটা খাটুনির শরীর বিছানায় ছোঁয়াতেই ঘুমের দেশে পাড়ি জমায়। শাহরিয়ার নিজ কক্ষে শুয়ে আছে। ঘরের দাওয়ায় বসে আছেন ববিতা শাহ এবং কমলিকা। ছেলের জন্য মায়ের চোখে ঘুম নেই আজ। তাই অসুস্থ শরীর নিয়েই বৌমার সাথে এটা সেটা নিয়ে টুকটাক আলোচনা করছেন। সেই সময়ে বাড়ির প্রধান ফটক খোলার শব্দ শোনা গেল। টিনের দরজাটা ক্যাচক্যাচ শব্দ তুলল। ওনারা দুজন তাকালেন সেদিকে। অন্ধকারে ঠিক ঠাহর করতে পারলেন না। পরপরই উঠানে দৃশ্যমান হলো একটা মানুষের অবয়ব। আস্তে ধীরে লণ্ঠনের আলোয় মুখটা স্পষ্ট হল। রক্তাক্ত একখানা পরিচিত মুখাবয়ব চোখের পর্দায় ভাসল। মুখমণ্ডলের একপাশে তাজা রত শুকিয়ে করকরে হয়ে আছে। পরিহিত পাঞ্জাবির উপরাংশ রতে স্নানিত। জায়গায় জায়গায় কুঁচকে গেছে। চুলগুলো উস্কো খুস্কো। ববিতা শাহ অবাক হয়ে তাকিয়ে রইলেন। কমলিকা নিজেও স্থবির হয়ে পড়েছে। পরিপাটি মানুষের এই রূপ বড্ড অচেনা। সেই সময়ে কক্ষ থেকে বের হলো শাহরিয়ার। একা একা ভেতরে শুয়ে থাকতে ভালো লাগছে না। সঙ্গ দিবে মা এবং অর্ধাঙ্গিনীকে। কিন্তু ছেলেটা থমকে দাঁড়িয়ে পড়ল চৌকাঠের নিকট। আর এক পাও এগোতে পারল না। বন্ধুর এই ভঙ্গুর সত্তা বুকে কাঁপন ধরালো। বোকা মেয়েটা যদি একটা বার দেখত এই অগোছালো আরুষকে, তবে কি পারত মুখ ফিরিয়ে নিতে? পারত বোধ হয়। তীব্র অভিমানের জোরে ঠিক পারত। যেই অভিমান নিয়ে নিজের সুখ, সংসার ত্যাগ করল, তার কাছে এই যাতনা যৎসামান্য। শাহরিয়ারের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এল। বড় বড় পা ফেলে ঘরের দাওয়া থেকে নেমে গেল। আরুষের মুখোমুখি দাঁড়ালো। অবাক চোখে দেখে চলল প্রাণপ্রিয় বন্ধুকে। আকস্মাৎ দুহাতে নিজের সাথে জড়িয়ে ধরল। পিঠে হাত বুলিয়ে আশ্বাস দিল, নদীর চরে চল, সব সময় আছি তোর জন্য। আজকের রাতটা তোর জন্য বরাদ্দ। আরুষ নির্বিকার, কেবল ঠোঁটের কোণে এক চিলতে ক্ষীণ হাসি দাগ কেটে গেল। পুরোটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে অবশেষে সে বন্ধুর দ্বারস্থ হয়েছেন। শাহরিয়ার আরুষকে ছেড়ে দিল। আরুষ আর দাঁড়ালো না, যন্ত্রের ন্যায় হাঁটা ধরল রাস্তার দিকে। শাহরিয়ার ঘাড় ঘুরিয়ে পিছনে চাইল। মা এবং বউয়ের উদ্দেশ্যে বলল, বাইরে যাচ্ছি আমি, ফিরতে রাত হবে। কমলিকার কাছে থেকো মা। ববিতা শাহ অধর নাড়িয়ে কিছু বলতে নিবেন, তক্ষুনি কমলিকা ওনার হাত চেপে ধরল। ইশারায় চুপ থাকতে বলল। শাহরিয়ার এর নজর এড়াল না কিছুই। হনহনিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। ববিতা শাহ সেদিকে তাকিয়ে বললেন, আমার ছেলের শরীরটা ভালো নেই বৌমা। আমাকে থামালে কেন? এই রাতে বাবুর বাইরে থাকা উচিত নয়। কমলিকা শাশুড়ির কথায় মুচকি হাসল। আপনার ছেলে ছোট নেই মা, সে নিজের ভালো মন্দ বোঝে। আরুষ ভাইজানের এখন তাকে প্রয়োজন। সঙ্গ দিতে দিন। বন্ধুত্বে ফাটল ধরিয়ে লাভ নেই আমাদের। ববিতা শাহ বড় একটা শ্বাস ফেললেন। ছেলেটা নিজের কি অবস্থা করেছে। বউয়ের শোকে নির্ঘাত পাগল হয়েছে। কমলিকার মুখের হাসি বাড়ল। কষ্টের হাসি এটা। গুঞ্জরিকার সাথে শেষ দেখাটা মানসপটে উকি দিল। মেয়েটা ঠিক কতটা যন্ত্রণা নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে হয়তো কারোরই জানা নেই। জানবে কিভাবে? মেয়েটাকে তো একঘরে করে দিয়েছিল। কথাই বলতো না কেউ ঠিকমতো। দুচ্ছাই করত। শেষ বেলায় কাউকে পাশে পায়নি। কমলিকার খুব মায়া হয় ওই নম্র ভদ্র মেয়েটার জন্য।
এক জীবনে স্বামীকে অন্য নারীর সাথে দেখার মতো কষ্টও তাকে পেতে হলো। এর থেকে বোধ হয় মরণ শ্রেয় একজন মেয়ের কাছে। নারী জীবনের সব দুঃখ একদিকে আর স্বামীর ভাগ দেওয়ার দুঃখ একদিকে। হা, সবই অদৃষ্টের পরিহাস। কমলিকা মুখে বলল, এখন পাগল হয়ে লাভ আছে, মা। আমরা মানুষেরা গাছ উপড়ে পানি দিতে বড্ড পারদর্শী, অথচ থাকতে যত্ন নিতে পারি না, ফিরেও দেখি না সেদিকে। ববিতা শাহেই সত্যিটুকু অস্বীকার করলেন না, বরং আরও একবার চমৎকারভাবে উপলব্ধি করলেন। দুজনের কেউই আর কোনো কথা বলল না। দূরাকাশে দৃষ্টি নিবন্ধ রেখে চুপচাপ ঠায় বসে রইল। যার দুঃখ তাকেই বয়ে বেড়ানো লাগে। আমরা বড় জোর দুটো কথা বলে সান্ত্বনা দিতে পারি, এর বেশি কিছু না। যার ঘা, তারই সব জ্বালা যন্ত্রণা। বহমান নদী আর মানবজীবনের মধ্যে একটা দারুণ মিল আছে। কথায় আছে, নদীর একুল ভাঙে তো অকুল গড়ে। আমাদের মানুষের জীবনও ঠিক এমনই। আমরা পুরনো কিছু হারায় নতুনত্বের স্বাদ নিতে। আমাদের জীবনে দুঃখ আসে সুখকে ভেতর থেকে উপলব্ধি করাতেই। তবে কিছু ক্ষেত্রে ভিন্নতা আছে বইকি। কিছু মানুষ থাকে জনম দুঃখী, যাদের কেবল কুল কিনারা ভেঙেই যায়, নতুন করে আর গড়ে ওঠে না। তারা একুল অকুল দুকুল হারিয়ে মাঝ নদীতে ভেসে বেড়ায়। গ্রামের পাশ দিয়ে প্রবাহিত নদীর সাঁকোর মাঝামাঝিতে দুই বন্ধু পাশাপাশি বসে আছে। দুজনের পা জোড়া নদীর পানি ছুঁই ছুঁই। এই সময়ে প্রতি বছর তটিনীর পানি বাড়ে। এবারও তার ব্যতিক্রম নয়। চন্দ্রের আলো এসে খেলা করছে তরঙ্গে। নির্মল সলিলে ফুটে উঠেছে সুন্দরী শশীর স্বচ্ছ প্রতিবিম্ব। আরুষের দৃষ্টি নিবিষ্ট সেখানেই। অপরদিকে শাহরিয়ার চেয়ে আছে বন্ধুর ক্লান্ত মুখটাতে। চারপাশ আঁকড়ে আছে অদৃশ্য এক নীরবতার জাল। এই পর্যায়ে সেই নিগুড় নিস্তব্ধতা ভেঙে দিল শাহরিয়ার। ম্লান কণ্ঠে সুধাল, খুব কষ্ট হচ্ছে তোর? আরুষের নদীর পানি থেকে চোখ সরল না। জবাবও দিল না তৎক্ষণাৎ। বিশেষ কোনো হেলদোল দেখা গেল না ছেলেটার মধ্যে। বেশ কিছুক্ষণ সময় পেরোল সেভাবেই। শাহরিয়ার হাল ছেড়ে দিল। এখানে এসে বসেছে কম করেও আধা ঘন্টা পেরিয়েছে, অথচ ছেলেটার মুখ থেকে একটা শব্দও বের হয়নি। কিন্তু এইবার শাহরিয়ার এর নিজের ভাবনা ভুল প্রমাণিত হল। শুনতে পেল আরুষের নির্লিপ্ততা জবাব, আমার কি কষ্ট পাওয়া উচিত? ফিরতি এমন উদ্ভট প্রশ্নে শাহরিয়ার একটু অবাক হল। বিস্ময়ের সাথে বলল, তুই তো দিব্যি কষ্ট পাচ্ছিস দোস্ত। আরুষ এতক্ষণে দৃষ্টিচ্যুত হল। ঘাড় ঘুরিয়ে তাকালো পাশে বসা বন্ধুর দিকে। নিষ্প্রাণ চাহনি। ওই দৃষ্টিতে শাহরিয়ার বেশিক্ষণ চোখ রাখতে পারল না। মুখ ফিরিয়ে নিল। আরুষ তাচ্ছিল্য হাসল। শীতল কণ্ঠে প্রশ্ন করল, গুঞ্জন কোথায়? শাহরিয়ার নড়েচড়ে বসল। চোখে চোখ রাখার দুঃসাহস করল না। পাছে যদি ধরা পড়ে যায়। নদীর ঢেউয়ে চেয়ে নরম গলায় উত্তর দিল, আশ্চর্য, আমি কিভাবে জানবো ভাবি কোথায়? আরুষ একদৃষ্টে তাকিয়ে রইল শাহরিয়ার এর দিকে। এতে ছেলেটার বড্ড অস্বস্তি লাগছে। নিজেকে অপরাধী মনে হচ্ছে। বন্ধুর কষ্টে বুক পুড়ছে, কিন্তু সে নিজেও যে ওয়াদাবদ্ধ। কিভাবে পারে নিরপরাধ একজন মেয়েকে দেওয়া কথার খেলাপ করতে? এটা তো কশ্চিনকালেও সম্ভব নয়। আরুষ কি বুঝল কে জানে। মাথা নেড়ে হাসল। পরপরই সাঁকোর উপরেই শরীর ছেড়ে দিল। কিছুক্ষণ নীরব রইল। অম্বরের রূপতির দিকে চেয়ে বলল, ভালোবেসেছিলাম তাকে, অথচ নিজের দোষগুণের মারপ্যাচে খুইয়ে বসলাম। নিজেদের সাথে ঘটে যাওয়া অন্যায় যখন আমরা দোষী থাকি, তখন কারোর কাছে সাহায্য চাওয়ার মুখ থাকে না। মানবজাতীয় মুখ ফিরিয়ে নেয়। কাছের সকলে পর হয়ে যায়। কিন্তু আল্লাহ, তিনি নিশ্চয় তার বান্দার খারাপ সময়ে সঙ্গ ছেড়ে দেন না। আমি আল্লাহর কাছে চাইব আমার গুঞ্জনকে। প্রতি ওয়াক্ত নামাজে সে থাকবে আমার প্রার্থনায়। নিজের সর্বোচ্চ দিয়ে খুঁজব। যতদূর সম্ভব খুঁজে যাব। নিজের শেষ নিঃশ্বাসের আগ অবধি খুঁজব। সুদূর মক্কার কাবা শরীফে কপাল ছুঁয়ে তাকে চাইব। তাহলে নিশ্চয় আমাকে খালি হাতে ফিরতে হবে না। মানবকুল ত্যাগ করে আল্লাহর নিষ্ঠাবান বান্দা হয়ে জীবন পার করব। এক জীবনের সব পাপ কলঙ্ক ধুয়ে মুছে নিঃশেষ হয়ে যাক আমার। শাহরিয়ার চকিতে ফিরে তাকালো বন্ধুর দিকে। এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো শুনছিল কথাগুলো। এভাবে আজ অবধি কখনো নিজের অসহায়ত্ব দেখায়নি আরুষ। স্বল্পভাষী ছেলেটার সুখ দুঃখ নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করে। কিন্তু আজ কিছু সময়ের ব্যবধানে এত পরিবর্তন। তবে কি শাহরিয়ার এর ভাবনা ভুল ছিল না? বন্ধুর ভালোবাসায় আসলেই কোনো খাদ নেই। কিন্তু সবকিছুর মধ্যিখানে দ্বিতীয় বিয়ে শব্দটা প্রশ্ন হয়ে থেকে যায়। পবিত্র ভালোবাসার মধ্যে দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে। এত ভালোবাসায় দ্বিতীয় বিয়ে কিভাবে জায়গা করে নিল? ভেতরের ঘটনা না জানা অবধি এই রহস্যের জাল ভেদ করা সম্ভব নয়। শাহরিয়ার মৃদু হাসল। উত্তম সিদ্ধান্ত দোস্ত। ভুল থেকে যদি ভালো কিছু হয় তবে ক্ষতি নেই। তুই যে নিজের ভুল বুঝতে পেরেছিস সেই অনেক।
এইবার ইনশাআল্লাহ সবটা ভালো হবে। একটু থেমে ফের বলল, কিন্তু চন্দ্রা ভাবির কি হবে? তালাক দিয়ে দিবি? আরুষ আখি জোড়া বুজে নিল। বুক চিরে ক্লান্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এল। চারপাশে আলোড়ন তুলল শান্ত গম্ভীর কণ্ঠস্বর। যে যেভাবে আছে থাক। আম্মার পাপের জন্য তার সাথে আমি অন্যায় করতে পারি না। একটা আশ্রয় চেয়েছে সে। নিঃসঙ্গ হয়ে একই ছাদের নিচে থেকে যাক। কাটিয়ে দিক তার এক জীবন। তবে আমাকে পাওয়ার স্বপ্নটা বৃথা এই যা। শাহরিয়ার অবাকের শীর্ষে পৌঁছালো। হতবাক হয়ে জানতে চাইল, তোদের মধ্যে শারীরিক কিছু হয়নি? এক কক্ষে থেকেও তোরা একে অপরকে ছুঁয়ে দেখিসনি? আরুষ নেত্রপল্লব মেলে তাকালো। অবজ্ঞার সুরে হাসল। পরক্ষণেই চুপ হয়ে গেল। চোখের কার্নিশ ঘেঁষে পানি গড়িয়ে পড়ল। সেই জল মুক্তোর মতো চকচক করছে। শাহরিয়ার বাকরুদ্ধ হয়ে দেখে চলেছে সবটা। আরুষকে স্বাভাবিক দেখাচ্ছে না। এই অস্বাভাবিক আরুষ তার নিকট ভীষণ অচেনা। ভাবনার মাঝেই শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করল আরুষের করুণ গলার আওয়াজ। চলবে না দোস্ত। গুঞ্জনকে ছাড়া আমার চলবে না। আমি অসহায় তাকে ছাড়া। গুঞ্জন ব্যতীত আমি আমার একটা পাঞ্জাবিও খুঁজে পাই না। তাহলে তাকে ছাড়া এই জীবন কিভাবে পাড়ি দিব? তুই তো জানিস কোথায় সে। ফিরে আসতে বল না দোস্ত। আম্মা আমাকে শেষ করে দিল। বিশ্বাস কর, আমি এতটা কাপুরুষ কখনো হতে চাইনি। কথাগুলোর মধ্যে যেন এক পৃথিবী সমান অসহায়ত্ব লুকিয়ে আছে। নিজের উত্তর সহজেই পেয়ে গেল শাহরিয়ার। বন্ধুর দুঃখে তার গাল বেয়ে পানি গড়িয়ে পড়ল। সে নিজেও অপারগ। একজনের ইচ্ছার বিরুদ্ধে তো কিছু করা সম্ভব নয়। তবুও মনস্থির করল আগামীকালই যাবে ভাবির কাছে। একটা বার অনুরোধ করে বলবে ভাবিকে ফিরে আসতে। শেষ চেষ্টা তো করাই যায়। ভাই সমতুল্য বন্ধুর কষ্ট সে সহ্য করতে পারছে না। নিজেও আরুষের পাশে শুয়ে পড়ল। দুই বন্ধু নীরবে নিভৃতে সময় কাটিয়ে চলল। তাদের সঙ্গ দিল ওই আসমানের চন্দ্রমা, বয়ে চলা ঝিরিঝিরি হাওয়া এবং নদীর তরঙ্গ। মাঝে মধ্যে অবশ্য নিশাচর পক্ষী কুল ও সঙ্গ দিতে এল। বন্ধুর দুঃসময়ের ঢাল হল শাহরিয়ার। স্বার্থ ছাড়া বন্ধুত্বগুলো দেখতেও ভালো লাগে। সবার ভাগ্যে এমন একজন শাহরিয়ার থাকুক। এতে ভালো বই মন্দ নেই। আরুষ যখন বাড়িতে ফিরল তখন রাতের শেষ প্রহর চলমান। আর কিছু সময়ের ব্যবধানেই ফজরের আজান দিবে। শাহরিয়ার আরুষকে বাড়ির প্রধান ফটক অবধি দিয়ে তারপর গেছে। শেখ বাড়িটা অশরীরীর ন্যায় দাঁড়িয়ে আছে। প্রাণহীন বাড়িটা দেখলেই আরুষের বুক ভার হচ্ছে। যন্ত্রণারা কিলবিল করে মস্তিষ্ক খুবলে খাচ্ছে। শান্তি পাচ্ছে না একদণ্ড। মন চাইছে সব ছেড়ে ছুড়ে দেশান্তরী হতে। আর কখনো এই বাড়ি মুখ না হতে। যেখানে তার গুঞ্জন নেই সেখানে সে কিভাবে থাকবে? থাকা আদৌতে সম্ভব? ঘৃণার সম্পর্ক ছিল তবুও তো আরুষের সামনে থাকতো মেয়েটা। কিন্তু এখন কোথাও নেই। আরুষ আলগোছে সদর দরজা খুলতেই প্রথমেই চক্ষু গোচর হলো আদিতির বদনখানা। খাবার টেবিলে মাথা রেখে বসে আছে। চোখজোড়া বুজে আছে। হয়তো ভাইজানের জন্য অপেক্ষা করতে যেয়ে ঘুমিয়ে পড়েছে। পাশেই একখানা লণ্ঠন মৃদু আলোয় জ্বলছে। আরুষ এক ঝলক দেখে চোখ ফিরিয়ে নিল। দরজা আটকে গুটি গুটি পায়ে সিঁড়ির দিকে অগ্রসর হল। ঘুমন্ত বোনকে ডাকতে মন সায় দিল না। প্রথম সিঁড়িতে পা দিতেই পিছন থেকে ভেসে এল অদিতির গলা। খাবে না ভাইজান? এসে অবধি কিচ্ছুটি মুখে দিলে না যে। আরুষের পদযুগল থেমে গেল। পিছনে ফিরে দাঁড়ালো। মুখটা স্বভাবসুলভ গম্ভীর রেখেই জবাব দিল, না, ক্ষুধা নেই। তুই না ঘুমিয়ে এখানে অপেক্ষা করছিস কেন? অন্যের জন্য নিজেকে কষ্ট দিতে নেই। অথচ ভাবিজানের জন্য দিব্যি তুমি নিজেকে কষ্ট দিচ্ছ। কথাটা বলেই অদিতি মলিন চাহনিতে চেয়ে রইল। আরুষ কি বলবে ঠিক বোধগম্য হল না। ওকে দেখেই কি তবে কষ্টের সাগর মনে হচ্ছে? যে দেখছে সেই উপলব্ধি করতে পারছে। এতটা সহজপাঠ্য কবে হলো? কি মুশকিল। ছোট্ট করে বলল, আমার কথা বাদ দে। তুই কক্ষে যেয়ে ঘুমিয়ে পড়। অদিতি এই পর্যায়ে বেশ আক্ষেপের সাথেই বলে উঠল, তুমি প্রতিবাদ ঠিকই করলে ভাইজান, কিন্তু দুঃখের বিষয় সময় ফুরানোর পরে। ভাবিজানের কাপুরুষ থেকে সুপুরুষের খাতায় নাম লেখালে তবে সব খুইয়ে। তোমার উপর দুঃখের চাইতে রাগটাই বেশি আসে ভাইজান। তোমাকে আম্মা মানুষের মতো মানুষ করতে ব্যর্থ হয়েছে। অবশ্য তিনি নিজেই তোমাকে এভাবে গড়েছে। নিজের ভালো পাগলেও বোঝে। অথচ মা ভক্ত তুমি বুঝলে না ভাইজান। এই আক্ষেপ আমার এই জীবনে শেষ হবে না। কঠিন সত্য এবং তিক্ততায় মোড়ানো বাণগুলো ছুঁড়ে অদিতি উঠে দাঁড়ালো। আরুষের পাশ কাটিয়ে দোতলায় চলে গেল। আরুষ তখনও ঠায় দাঁড়িয়ে রইল। উদাসীন চিত্তে কিছু একটা ভেবে চলল। পরক্ষণেই গুটি গুটি পায়ে নিজের কক্ষের দিকে হাঁটা ধরল। প্রতিক্ষণে উপলব্ধি করছে, এই কলঙ্কের জীবন বয়ে বেড়ানো সহজ নয় তার জন্য। কাপুরুষের সাথে মা ভক্ত আরও একটা শব্দ তার নামের পাশে যুক্ত হলো আজ।
অর্ধাঙ্গিনী এবং মায়ের সাথে সমঝোতার খাতাটা সমান না হলে জীবন কখনোই সুখকর হয় না। হতে পারে না।